নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প প্রেত পুকুরের আতঙ্ক। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প প্রেত পুকুরের আতঙ্ক। বাইরে নেমে আসা বৃষ্টি দেখে মনে হলো যে খামোকা আজকে রবিবার ছুটির দিনটা কেন নষ্ট করব বাড়িতে থেকে। তার চাইতে যাওয়া যাক মটলেনে ঠাকুরমশাইয়ের বাড়িতে। ওইখানে কিশোরী হয়তো এতক্ষণে পৌঁছে গিয়েছে, আর সপ্তাহের শেষ আজকে, তাই ওই কারণে ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার জন্য আজকে প্রশস্ত দিন। একমনে বাইরের দিকে তাকিয়ে এই কথাগুলো ভাবছি, কিন্তু আমার ধারণার সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করে দিয়ে দরজার বাইরে থেকে ভেসে এলো টোকার শব্দ। আর ওই টোকার শব্দ শুনেই আমি চমকে উঠলাম। আরে, এই অসময়ে কে আসতে পারে? আজকে তো কারোর আসার কথা নয়। উঠে গিয়ে দেখি যে কিশোরী সেন প্রায় আধ ভেজা হয়ে দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা আজকের সংবাদপত্র, সেইটাও প্রায় তথৈবচ অবস্থা। দরজা খুলে দিতেই আমার ঘরের মধ্যে ঢুকে বলে উঠল, এই যে বিভূতি, শুনেছ আজকের সংবাদ? সর্বনাশ হয়ে গেছে, যুদ্ধ এবার লাগলো বলে। যুদ্ধের সংবাদ শোনা মাত্র আমার কপালে এই ভরা বাদলার ঠান্ডার পরিবেশেও কেন জানি না ফোঁটা ফোঁটা ঘাম জমে উঠল। আমি আমার হাতের কাছে রাখা রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে বলে উঠলাম, কি কি হয়েছে? কি তুমি এমন ঘাবড়ে আছো কেন শুনি? কিশোরী আমার দিকে ওই সংবাদপত্রটা বাড়িয়ে একটা দাগানো অংশ দেখালো আর বলে উঠল, এই দেখো বিভূতি, হিটলার পোল্যান্ড দখল করতে উদ্যত হয়েছে। জার্মানিতে শতাধিক ইহুদির ওপর নিপীড়ন চলছে। নাৎসি বাহিনীর সৈন্যদল একদিকে যেমন পোল্যান্ড দখল করছে, তেমনি অপরদিকে হিটলারের আদেশে আবার ইহুদিদের আটক করা হয়েছে। এইবার বুঝি দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে। আরে, বাজার করতে গিয়েছিলাম। যুদ্ধের জন্য বাজার দর এতই বেশি যে আনাজপাতি অবধি অগ্নিমূল্য হয়ে আছে। কি করি বলো তো? কিশোরীর শুকনো মুখের দিকে চাইলাম একবার। সত্যি সে বেশ খানিকটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। শুধু সেই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কলকাতার মানুষদের চিন্তার অবকাশ নেই। ট্রেনে বাসে করে যেতে গেলেই এখন শুনি ওই একই সংবাদ নিয়ে নাকি মানুষ আলোচনা করছে। কিশোরী এক মনে যুদ্ধের কথাই বলে যাচ্ছিল, কিন্তু আমার মন ছিল না সেই দিকে। আমি শুধু ভাবছিলাম ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে একবার আমি জিজ্ঞেস করব, এই যে আমাদের কলকাতা কবে এই যুদ্ধ থেকে রেহাই পাবে। তাই আমি কিশোরীর কাঁধে হাত দিলাম আর আশ্বস্ত কণ্ঠে বললাম, এই যে কিশোরী ভাই, ভাবনা কিসের? আমাদের ঠাকুরমশাই আছেন কি জন্য? তিনি থাকতে কি আর আমাদের কোনো ক্ষতি হবে? এই দেখো না, আমি ভাবছি যে আজকে সকাল থেকে যে কখন ঠাকুরমশাইয়ের কাছে যাব আর গল্প শুনব। ওসব চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো দেখি। তার চাইতে ছাতা নিয়ে চলো একবার মটলেনের দিক থেকে ঘুরে আসি। যদি অলৌকিক গল্প শুনে আমাদের মনের ভাব কিছুটা স্থির হয়। কিশোরী হাতে রাখা দৈনিক পত্রটা একবার ভালো করে আদ্যপ্রান্ত চোখ বুলিয়ে নিল। ওইদিকে বাইরের বাদলার রেশও কমে এসেছে, ফলেই আমাদের যেতে কোনো সমস্যা রইল না। ছাতা নিয়ে বাইরের দিকে বেরিয়ে দেখলাম আসন্ন বিপদের পূর্বাভাসে মানুষ ভয় পেয়ে কলকাতা নগরী থেকে পালিয়ে যাচ্ছে। কিশোরীর মুখের দিকে তাকিয়ে বললাম, হেঁটেই মেরে দিই, চলো, এইটুকু তো পথ। এই পয়সা দিয়ে বরং 2টি প্যাকেট পাশিংশো কিনে নেব। আমার কথায় কিশোরী সম্মত হলো। আমরা দুজনে নানান গল্পগুজব করতে করতে পথ চলছিলাম, ফলেই কখন যে পৌঁছে গেলাম মটলেনে সেইটা আমাদের জানাই হলো না। কিন্তু পাশিংশো কিনছি এমন সময় দোকানের রেডিওটার শব্দ একটু উস্কে দিল, আর রেডিওতে শুনলাম নাৎসি বাহিনীর সেই যুদ্ধের সংবাদটা। কিশোরী একটা পান কিনল আর সেইটাই মুখে দিয়ে ক্রুদ্ধ ভঙ্গিতে বলে উঠল, না ভাই বিভূতি, দেশটা মনে হচ্ছে এইভাবেই শেষ হয়ে যাবে। রাজারা যুদ্ধ করে আর সেই যুদ্ধে প্রাণ হারায় নিরীহ প্রজারা। না জানি ওই হিটলারের অত্যাচারে কতজন ইহুদি পরিবার শেষ হলো। শুধু তাই নয়, ওই যুদ্ধের জন্য আশেপাশের রাষ্ট্রগুলিতে নিম্নবিত্ত পরিবারগুলো খেতে না পেয়েই মারা যাচ্ছে। ঈশ্বর,
এর কি কোনো শেষ নেই? কিশোরীর কথাগুলো শুনে সত্যিই মনটা বিষণ্ণতায় ভরে উঠল। কিন্তু আমি তাকে তাগাদা দিয়ে বলে উঠলাম, না ভাই, আর দেরি করার সময় নেই, চলো এবার ঠাকুরমশাইয়ের কাছে, নইলে বেলায় বেলায় অনেক সময় কেটে যাবে। রবিবারের ছুটির দিন এইটা, আমাদের তো আসল পরিকল্পনাটাই মাঠে মারা যাবে। চলো চলো। বাইরে পা দিলাম যখন, তখন আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হলো, আর পায়ের নিচের পথঘাট ভিজে চুপচুপে। কাদা ঘোলা ওই জলপথ পাড়ি দিয়ে যেইমাত্র তারানাথের কাছে গিয়েছি, শুনলাম ভিতর থেকে কার যেন কথা ভেসে আসছে। উকি মেরে দেখলাম একজন খদ্দের সবে বেরুবার উদ্যোগ করছে, আর হাসি মুখে ঠাকুর মশাইকে বলছেন, ঠাকুর মশাই, আপনার দেওয়া ওই টোটকার গুণে সত্যি ফল পেয়েছি। নইলে আমার কিরকম আর্থিক মন্দা চলছিল, এখন মোটামুটি পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবো। ওই মোকদ্দমার পিছনে আমার সব অর্থ চলে যাচ্ছিল, আর অহরহর হাইকোর্টে দৌড়াদৌড়ি সত্যি কাহিল করে দিচ্ছিল দেহ মন। কিন্তু আপনি আজকে আমায় যেই উপকারটা করলেন, তাতে আমার আপনার প্রতি শ্রদ্ধা ভাব আর বিশ্বাস আরো অনেক গুণে বেড়ে গেল। তারানাথ একটা খাম ওই ভদ্রলোকের দিকে বাড়িয়ে দিতে দিতে বলে উঠল, আপনি সৎ পথে ছিলেন, তাই আমি আপনাকে রক্ষা করতে পেরেছি। আমার কাজ হলো সৎ পথে নিজের শক্তি দিয়ে মানুষের উপকার করা। আপনার বিপক্ষে থাকা ওই মানুষটি এইবার আপনার কোনো কাজে বাধা দিতে পারবে না। আমি একটা ছোট মাদুলি দিয়ে দিলাম, খামের মধ্যে রাখা আছে। এইটা স্নান করে কালকে পরে নেবেন, কেমন? আর কিছুটা খাঁটি গঙ্গা মাটি লাল শালুতে মুড়ে মা কালীর পায়ের কাছে রেখে শুদ্ধ করিয়ে সেইটাতে 3 বার লিখে দেওয়া মন্ত্রটা পাঠ করে ঝুলিয়ে রাখবেন দোকানের সদর দরজার ফ্রেমের কোণে, পেরেকে সুতো দিয়ে। তাহলেই আর কেউ আপনার দোকান আর আপনার পরিবারের ওপর অনিষ্ট করতে পারবে না। আমি আরেকদিন গিয়ে আপনার দোকান আর বাড়ির চারপাশে বন্ধন করে দেবক্ষণ। অনেক ধন্যবাদ ঠাকুর মশাই, তাহলে এবার চলি। ঠাকুর মশাইয়ের কাছ থেকে ওই ভদ্রলোকটি বিদায় নিয়ে আমাদের সামনে দিয়ে চলে গেলেন। উনি চলে যাওয়ার পর আমরা ঢোকামাত্র ঠাকুরমশাই আমার দিকে একবার চাইলেন, আর একবার কিশোরীর মুখের দিকে চেয়ে রইলেন, আর মুহূর্তখানেক পর গভীরভাবে একটা উক্তি করলেন, নিয়তি কিশোরী, সেরফ নিয়তি। তোমার মনের কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা মনে রাখবে, যার ইচ্ছেতে গাছের পাতা অবধি নড়ে না, তার ইচ্ছেতেই সব কিছু হচ্ছে। তোমার আমার মতো সাধারণ মানুষের ইচ্ছে অনিচ্ছেতে কিছুই এসে যায় না। এই বলে তিনি নিজের কলকেতে টান দিলেন, আর গুরুক গুরুক করে ধোয়া ছেড়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি আর কিশোরী দুজনেই অবাক হয়ে গেছিলাম। আমি তাই জিজ্ঞাসা করলাম, আরে তাজ্জব ব্যাপার, আপনি জানলেন কি করে আমাদের মনের কথা? আর জানলেনই বা কি করে আমরা যুদ্ধ নিয়ে চিন্তিত? আপনি সত্যিই অনেক ক্ষমতার অধিকারী। আমি সংবাদপত্রে চোখ রাখি বিভূতি, সেইখানেই ছেপেছে সংবাদটা। আর আমাদের মুখ দেখে এইটুকু আন্দাজ করে নেওয়া আমার কাছে মোটে কঠিন কিছু নয় যে হিটলার পোল্যান্ড আক্রমণ করেছে বলে দেশের মূল্য বৃদ্ধি পাচ্ছে, আর তার ফলে বাঙালি অত্যাধিক চিন্তিত। আসলে মানুষের সব কিছুর মূলে রয়েছে লোভ। লোভে অন্ধ হয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে মানুষ কোনো কিছু পেতে চাইলেই এমনটা অনেক কাজ করে, যার ফলে সেই কাজের মাসুল সাধারণ মানুষকে দিতে হয়। এই মাসুল দিতে হয় অনেক বছর ধরেও। বুঝলাম ঠাকুরমশাই একটা গল্প বলতে পারে এই নিয়ে। তাই আমি বললাম, কেন ঠাকুরমশাই, লোভ সংক্রান্ত কিছু গল্প কি আপনার ঝুলিতে আছে নাকি? আপনি কি দেখেছেন লোভের ফলে কারুর অনিষ্ট হতে? বলুন না,
তাহলে তো আমাদের আজকের বাদলার দিনটা জমে যাবে। কি বলো কিশোরী সেন? আর বলতে, চা সহযোগে গ্রাম বাংলার হাড় হিম করা জনশিক্ষামূলক গল্প যে তারানাথ অচিরেই বলতে পারে, এইটা তো আমাদের জানা কথা। তারানাথ হাসল, তারপর চারিকে চায়ের ফরমাস জানিয়ে আর আমাদের থেকে পাশিংশ নিয়ে সেইটার থেকেই একটা ধরিয়ে বলতে শুরু করলো। লোভ যে কত ভয়ঙ্কর জিনিস, ওইটা আমি জেনেছিলাম নিজের অনেক অভিজ্ঞতা থেকে। আর বলা বাহুল্য, এই যে লোভের বশে কেউ যদি সেটা না পায়, তাহলে তার প্রতিহিংসা ভাবে অনেক বেশি হয়ে ওঠে। তেমনই একটা ঘটনা আজ আমি বলতে চলেছি। গুরু আশ্রম থেকে তখন চলে এসেছি অনেক দিন হলো। গুরু আমাকে নিয়ে একটা যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, আর আমার কপালে কিছু যজ্ঞ তিলক পরিয়ে দিয়ে বলেছিলেন, তারানাথ, তুই একটু সাবধানে থাকবে। আমার কিন্তু মনে হচ্ছে তোমার ওপর কোনো বিপত্তি ঘনিয়ে আসছে। কি বিপত্তি গুরুদেব? কই, আমি তো কিছুই আন্দাজ করতে পারছি না। গুরুদেব একটুখানি হাসলেন, তারপর বললেন, তুমি দেখতে পারবে না। তোমাকে তো এখন সেইভাবে পূর্ণ তনু দীক্ষায় যাওয়া হয়নি। আমি তোমাকে সময় হলে দীক্ষা দেব, কিন্তু কিছু ক্ষমতা তুমি ইতিমধ্যেই পেয়েছো। দারুণ বাদন করছো নিত্য, তাই তোমার আগে থেকে ওই ক্ষমতার অনেক গুণ বেড়েছে। কিন্তু আরো উন্নতি দরকার। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা অন্ধকারের স্তূপ তোমার একদম পিছনে চাপ বেঁধে আছে। ওইটার ঘনত্ব তেমন বেশি নেই, কিন্তু যখন খুব ঘন হয়ে উঠবে, তখন তোমার মনের টনক নড়ে উঠবে। তোমাকে এইবার চলে যেতে হবে এইখান থেকে, তাই যাওয়ার আগে তোমাকে একটু সাবধান করে দিচ্ছি। নির্জন জঙ্গল, তার উপর লোকালয় অনেকটা দূরে। এমন স্থানে আমরা গুরু আর শিষ্য মিলে সাধনার কাজে মগ্ন হয়েছি যেখানে, সেইখানে মানুষের আসার প্রশ্নই ওঠে না। পল্লী গ্রামের একদম অখ্যাত স্থান। গরুর গাড়ি পর্যন্ত চলে না এই পথে। গরুর এই কথা শুনে আমার গাটা ছমছম করে উঠল। আমি ইষ্ট নাম করে একবার পিছনে চাইলাম, আর ওই সময়ে কোত্থেকে একদল শিয়াল ডেকে উঠল করুণ সুরে। আমার ওই ভীত মুখ দেখে গুরু হাসলেন আর খানিক রসিকতা করে বললেন, তুমি দেখতে পারবে না। ওই অনুভূতি পাবার জন্য এখন অনেক সাধনার দরকার আছে। কিন্তু বিপদ ঘনিয়ে এলে তোমার মনে ঘন্টার ধ্বনি বেজে উঠবে। আবার কবে দেখা পাবো আপনার? এখনই পাবে না। যেদিন তোমার আমার দেওয়া ওই মন্ত্রের 52,000 জপ সম্পূর্ণ হবে, ওই দিন আমি নিজে থেকেই দেখা দেব। তার আগে আমার সাথে তোমার দেখা হবে না। এইবার তুমি প্রস্তুত হও। মনে রাখবে, বিপদে সর্বদা আমার বলে দেওয়া কথাগুলো মেনে চলবে। আর অবশ্যই কোনো তন্ত্রমন্ত্রের কাজ করার আগে তুমি গাত্রবন্ধনটা করে নেবে। উগ্র তারা দেবীর ওই গাত্রমন্ত্রটা করে নেবে। তাতে তোমার অনিষ্ট তো হবেই না, সেই সাথে তুমি রক্ষা পাবে। আর আমি তোমাকে আবার কিছু শক্তি দিচ্ছি। এরপর থেকে তুমি সূক্ষ্ম দেহ দেখতে পাবে। আমার দিকে গুরুজি একটা কঙ্কাল পাড়িয়ে সেটা আমার মাথা স্পর্শ করিয়ে দিয়ে তারপর মন্ত্র পড়লেন চোখ বুঁজে। আমার প্রতিক্ষণে মনে হচ্ছিল আমার মধ্যে অনেক শক্তি প্রবেশ করেছে। এই শক্তির তেজ এমনই যে সাধকদের উপযুক্ত দেহ না হলে সেইটা সহ্য করা যায় না। আমি আর জেগে থাকতে পারলাম না।
আমার দুই চোখে ঘুমের ঢল নেমে এলো। ঘুম ভাঙলো যখন, তখন দেখি গুরুজি নেই। তিনিও আস্তানা ভেঙে চলে গিয়েছেন। শুধু কালকের জ্বলতে থাকা ওই ধনের আধ পোড়া কাঠগুলো আর কিছু ছাই পড়ে রয়েছে। আমি নিজেও উঠে জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম। আপনার কি অনুভূতি হচ্ছিল যে সামনে কোনো বিপদ ঘনিয়ে আসবে? না না, তেমনটা নয় বিভূতি, কিন্তু গুরু যখন বলেছেন তখন মনটা একটু খচখচ করছিল। যাই হোক, পাশ দিয়ে বয়ে যাওয়া খাতের নদীর জলে মুখ ধুয়ে আমি চলে গেলাম সামনের মাঠ ভেঙে লোকালয়ের পথে। কিছু দূর গিয়ে একটা সরু লাল মাটির পথ পড়ল। আর বলা বাহুল্য যে ওইখানে একটা টিনের শেড দেওয়া দোকান ছিল, আর ওই দোকানটা মুদির। খুচরো পয়সা দিয়ে আমি কিনে নিলাম চিড়ে দই, আর তাই দিয়ে ফল আর করে দোকানিকে জিজ্ঞাসা করলাম, এই যে ভাই, বলছি কাছে পিঠে কি কোনো গ্রাম ট্রাম আছে? কেন বলুন তো? গ্রামে কি করবেন গিয়ে? অবশ্য ওইখানে গেলে একটা গ্রাম আছে বটে, কিন্তু সেইখানে না যাওয়াই ভালো। দোকানের কথা শুনে আমার অবাক হওয়ার পালা। বলে কি সে? আমি বললাম, আমার ইচ্ছে ছিল যে আমি কয়েকটা দিন ওই গ্রামে কাটিয়ে দিই। আর তুমি আমাকে ওইখানে যেতে নিষেধ করছো কেন? কোনো ভয়ের সম্ভাবনা আছে বুঝি? হ্যাঁ? না, আসলে ওই গ্রামটার বদনাম আছে। আপনি ভিন জায়গার লোক, শুধু শুধু আপনাকে ওইখানে কেন যেতে বলবো বলুন? গ্রামের নাম কালীপুর, আর যেখানেই যান না কেন ওইখানে ভুলেও পা দিবেন না। খুব সাংঘাতিক জায়গা, এখান থেকে ফিরে যান। দোকানি আমাকে কেন ওই কথাগুলো যে বলল সেটাই আমি ভাবছিলাম মনে মনে। ওই বিপদের কথা শুনে আমার মনে ওই গ্রাম সম্বন্ধে কৌতূহল দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। আমি দ্রুত আহার সম্পন্ন করে তার নিষেধ উপেক্ষা করে চলতে শুরু করে দিলাম। গ্রামের ধারে ধারে অনেকগুলো গাছগাছালি। পথ চলতে চলতে আমার বেশ হাসি পেল। কত শ্মশানে মশানে থেকেছি, রাত্রি অতিবাহিত করেছি, কিছুই হলো না। আর সাধারণ ছোট্ট গ্রামে অজানা এই বিপত্তি আমার কেন কি বা ক্ষতি করবে? কিন্তু ওই গ্রামে ঢোকার পর আমার মনে বিপদের সংকেতটা যেন বেড়েই চলল ক্রমাগত। আমি আর থাকতে পারলাম না। আশেপাশে চেয়ে চেয়ে দেখলাম আর শুনলাম একটা মেয়েলি কণ্ঠ। চলে যা এখান থেকে, নইলে কিন্তু শেষ হয়ে যাবি। চলে যা। পিছন দিকে পায়ের শব্দও শুনলাম। দেখলাম ওই লোকটা দোকান ফেলে আমার দিকে দ্রুত দৌড়ে আসছে। সে এসেই হাঁপাতে হাঁপাতে খানিকটা অসন্তুষ্ট ভাবেই বলে উঠল, আপনাকে এতবার আমি নিষেধ করলাম, তা সত্ত্বেও আপনি ওখানেই যাচ্ছেন। আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? ওই গ্রামে কত পথিক মারা গেছে জানেন? আর আশ্রয় পাবেন কোথায়? আমার দোকান থেকে উল্টো দিকে একটা পথ আছে, ওখান দিয়ে গেলে একটা বিষ্ণুর মন্দির আছে। সেখানে আজকের দিনটা কাটিয়ে নিয়ে বিকেলে চলে যান। এখনো নিষেধ করছি, এখানে থাকবেন না। আপনি কি চলে গেলেন ঠাকুরমশাই? প্রশ্ন করল কিশোরী। তারানাথ বলল, আমি আর কোনো কথাই গ্রাহ্য করলাম না, শুধু বলে উঠলাম, আমি ভব ঘুরে পথিকে দিনের পর দিন অনেক ভয়ঙ্কর স্থানে রাত্রি অতিবাহিত করেছি। ইষ্টই ভরসা, আমার কোনো ক্ষতি হবে না। তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। তুমি শুধু আমাকে ওই গ্রামের ধার অবধি একটু পৌঁছে দাও। চলুন তবে। এইখান থেকে সোজা যেই পথ চলে গিয়েছে, ওই পথ থেকে নেমে খানিক মাঠ ভাঙলেই দেখতে পাবেন গাছগাছালিতে ঘেরা একটা ছোট্ট গ্রাম। সেখানেই আমার নাম বললে থাকার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু যদি কিছু আপনার হয় তাহলে কিন্তু আমাকে দুষবেন না বাবু। আমি কিন্তু অনেক আগেই বারণ করেছি
মাঠ শুরু হওয়ার আগেই যেইখানে সরু পথটা শেষ হয়েছে সেই পর্যন্তই এসে থেমে গেল দোকানি। তারপর আমাকে আঙুলি নির্দেশ করে দেখিয়ে দিল গ্রামের দিকটা। আমি দেখলাম যে মাথার ওপর সূর্য উঠেছে, জ্যৈষ্ঠ মাসের গরম। আমার গা থেকে তখন দরদর করে ঘাম ঝরছে। আমাকে পথের হদিশ দেখিয়ে দিয়ে সে উল্টো পথে দৌড় মারল। আমি শুনলাম তার দ্রুত পদধ্বনির শব্দ। এইখান থেকেই গ্রামটা শুরু হয়ে গিয়েছে, কিন্তু লোকালয়টা আর একটু ভিতরে। এই যা, যাই হোক, পথ চলা শুরু করলাম অনেকটা অস্বস্তি নিয়ে। কিছু দূর গিয়েই দেখতে পেলাম বিরাট একটা কালো রঙের শান্ত দিঘি। দিঘিটা এতই বিরাট যে এই পার থেকে ওই পার সাঁতার দিয়ে যেতেই প্রায় আধা ঘন্টা অতিবাহিত হবে। মাথার ওপর সূর্যদেব তখন প্রখর সূর্য কিরণ ছড়িয়ে দিয়েছে। দরদর করে ঘাম হচ্ছে, স্নান করার জন্য আমার মনটা আনচান করছে। পাশেই ছিল একটা গাছ। ওই গাছের গুড়িতে আমি নিজের পোটলা আর কাপড় ছেড়ে যেই না আমি ঝাঁপ দিতে যাব, ওই সময়ই আমার পিছনে দূর থেকে কেউ যেন চিৎকার করে উঠল। আরে করছেন কি? এই মরার ইচ্ছা আছে নাকি? সরে যান বলছি। আমি থমকে দাঁড়ালাম। দেখলাম গ্রামে ঢোকার যেই পথটা দুই দিকে বিভক্ত হয়ে গিয়েছে, তার একটা দিয়ে একজন সাবালক কোচের ছেলে আমার দিকে হন্তদন্ত হয়ে ছুটে আসছে। আমার দিকে সে দ্রুত এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে মুখ তুলে বলল, দেখে তো মনে হচ্ছে এই গ্রামে নতুন। তা ঢোকার মুখে আপনাকে কেউ সাবধান করে দেয়নি? হ্যাঁ, সামনেই তো বিশুর ছোট্ট মুদি দোকান। আমাদের গ্রাম প্রধান যে তাকেই ওই দায়িত্ব দিয়েছে, নিশ্চয়ই বলে দেয়নি। আর আপনি স্নান করার জায়গা খুঁজে পেলেন না? ওই অভিশপ্ত দিঘিতে নামলে কি হতো বলুন তো? ওই দিঘিতে কেউ নামে না মশাই। যান প্রাণ নিয়ে এখান থেকে চলে যান। পাশের গ্রামের রাস্তা এই পথটা। আমি এইবার খানিকটা ওই জলাশয়ের দিকে এগিয়ে গেলাম। আর গিয়ে আমার বুকের হৃৎপিণ্ড কেমন যেন চমকে উঠল। আমি দেখলাম যে এই জলের মধ্যে কিছু একটা আছে যে আমাকে টানছে। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারলাম না। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই মনে হচ্ছে যে নেমে যায় আর ডুব সাঁতার দিই। ছেলেটা চলে যাচ্ছিল, আমি তাকে ডাকলাম আর জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি, কেন এই দিঘিতে কেউ নামে না। ছেলেটা আমাকে উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কোথা থেকে বেশ কিছু লোকের গুঞ্জন কানে ভেসে এলো। ছেলেটা ওই দিকে মুখ করে দৌড় শুরু করলো, আর আমিও তার পিছু নিলাম। শব্দটা আসছিল দিঘির উল্টো দিক থেকে। গিয়ে দেখি একটা ভিড় হয়েছে। ছেলেটা এইবার জিজ্ঞাসা করলো, ও হরি জেঠা, কি হয়েছে গো? এখানে তো ভিড় কেন? ওরে সিধু, মদন ময়রার মেয়ে যে অজ্ঞান হয়ে গিয়েছে, এই মাত্র আমরা ওই দিঘি থেকে তাকে তুলে আনলাম। জানি না বেঁচে আছে কিনা, সারা শব্দ কিছুই যে পাচ্ছি না। বলছো কি জেঠা? কই দেখি, ওই দিঘির পানে কেন শ্যামলী গিয়েছিল কিছু জানো? আর কে কখনই বা গেল? ওরে অত শত কি আমি জানি না কি চাই। মদন বেটা দোকানে যাওয়ার আগেই নাকি মেয়ে বেরিয়েছিল, আর তারপর থেকে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন সে ফিরে এলো না, তখন সে অন্যে হয়ে খুঁজতে শুরু করে মেয়ের নাম ধরে। আমরা তো চণ্ডী মণ্ডপে মজলিস বসিয়েছিলাম রে। ওর ডাকেই আমরা জোনা কয়েকজন মিলে খুঁজতে শুরু করি, কিন্তু খুঁজে আর পাচ্ছিলাম না। শেষমেশ হারাধন পেল দিঘির পাড়ের ঝোপের আড়ালে। কিন্তু হরি জেঠা, ওকে নদীর জল থেকে তুললো কে? কিছু জানো না? হ্যাঁ রে, জানবো না কেন। ওই যে আমাদের গ্রামের ডুবুরি সদনকে তখনই খবর দেয়া হয়েছিল।
আমরা পৌঁছাবার আগেই গ্রামের কিছু ছেলেপুলের দল ওইখানে খেলতে গিয়ে দেখে যে দিঘির জলে কেউ যেন ডুবে যাওয়ার দরুন আপ্রাণ চেষ্টা করেছে নিজেকে ভাসিয়ে রাখার, আর জলের তলা থেকে কেউ তাকে টানছে। ছেলেদের মধ্যেই একজন সদনকে খোঁজ দেয়। সে এসে নেমে তারপর দিঘির থেকে শ্যামলীকে তো উদ্ধার করলো, কিন্তু তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দিঘিতে কোনো না কোনো একজন মানুষ ডুবে মরেই। আমরা যখন এসেছি তখন ছেলের দলরা এইখান থেকে চলে গিয়েছিল, আর হারাধন পলাশ গাছের ঝোপের আড়াল থেকে উদ্ধার করে মূর্ছিত শ্যামলীকে। কিন্তু জ্যাঠা, তাহলে সদন কই? সে যদি জল থেকে না ওঠে তাহলে তো মহা অনর্থ হয়ে যাবে। কই সে? এই বলে ছেলেটা দিঘির কাছে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। এই সদন, বলি ও সদন, কই তুমি? আরে কই তুমি? উঠে আসো পারে, আর থাকতে হবে না। আমি কিছু দূরেই দাঁড়িয়েছিলাম, কেননা আমার মনে হচ্ছিল এই গ্রামে এই সবে মাত্র শুরু হয়েছে বিপদ, ক্রমেই আরো অনেক কিছুই দেখতে হবে। এই সময় ওই ছেলেটা চিৎকার করে উঠল। এ কি? ওটা কি? কি ওটা? কি হয়েছে রে? কি হয়েছে? ওইভাবে চিৎকার করছিস কেন রে তুই? তাড়াতাড়ি এসো, দেখে যাও হরিজাটা, তাড়াতাড়ি এসো। ওই দেখো, ওই দেখো, দিঘির নিচে কি যেন ভাসছে, আর চাপ চাপ ওই রক্ত কার? আমি নিজেও এগিয়ে গেলাম, আর গ্রামের কিছু সংখ্যক মানুষ তারাও ওই দিকে গেল ব্যাপারটা কি দেখতে। তবে যা দেখলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল একেবারে। দেখলাম জলের মধ্যে একটা মৃতদেহ ভাসছে, আর ও দেহ থেকে রক্ত বেরিয়ে সেটাই দিঘির কিছুটা অংশে রক্ত রাঙা করে তুলেছে। ঘাটের কাছেই একটা বেশ বড় পাকুড় গাছ আছে, তার শিকড় জল পর্যন্ত নেমে গিয়েছে, আর ওই শিকড়ে রক্তে রাঙা সাদা ধুতির একটা অংশ আটকে গেল। গ্রামবাসীরা তাই দেখে বেশ হই হই করে উঠল। ছেলেটা বললে, এই তোমরা কাছে এসে আমার সাথে তুলে আনো দেহটা পারে। এখনো তো মুখ দেখতে পাইনি। এই দেহটা কি তবে সদনের? দেখি তো। এই বলে সকলের সামনে দিয়ে সদনের দেহটা তুলে আনার জন্য ওই ছেলেটা যেই মাত্র পা বাড়ালো, আমার মনের ভেতরটা আসন্ন বিপদের সংকেত দিয়ে তোলপাড় করে উঠল। শুনলাম একটা অতৃপ্ত হাসির শব্দ। ক্রুদ্ধ স্বরে কোনো মেয়েলি কণ্ঠ বলছে, আয় আয়, ওই দেহ স্পর্শ কর না, তাহলে তোকেও এইভাবে ডুবিয়ে মারবো। আয়, খুব কাছে চলে এসেছিস, আয় আয়। আমি আর থাকতে পারলাম না, দ্রুত ওই ছেলেটার হাত পিছন থেকে ধরে নিলাম, আর সে আমার থেকে মুখ ফিরিয়ে কিঞ্চিত বিরক্তভাবেই বলে উঠল, কি করছেন আপনি? আমাকে এইভাবে বাধা দেওয়ার আপনি কে? সদনের দেহটা যে আমাকে আনতেই হবে, সৎকার করতে হবে। কোনো দরকার নেই ভাই, ওই দেখো দেহটা আস্তে আস্তে নিজের থেকেই জলের অতল গভীরে তলিয়ে যাচ্ছে। তুমি যদি ওই দেহ স্পর্শ করো তাহলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মৃতদেহর সাথে পড়ে যাবে, কেননা ওই দিঘি যেইটুকু বুঝলাম একেবারেই ভালো নয়। আমার কথাটা সত্যিই ফলে গেল। জলের তলা থেকে একটা ফ্যাকাশে হাত ওই দেহটা নিচে নিয়ে চলে গেল। ওদিকে শুরু হলো কান্নার রোল। একজন সধবা স্ত্রীলোক দ্রুত ছুটে এসে কান্নায় ভেঙে পড়লো, আর বিলাপ করে বলতে লাগলো, ওগো, আমার একই সর্বনাশ হলো। আমার স্বামীটা কি আর কোনো দিন ফিরবে না? ঈশ্বর, আমি তাহলে এই জলে ডুবে মরি। মেয়েটা মধ্যবয়সী, কিন্তু তার চোখের জল দেখে সত্যি আমার এইবার মনটা ভিজে গেল। তার স্বামী সদন একজনের প্রাণ বাঁচাতে গিয়ে
নিজেই ওই অভিশপ্ত পুকুরের শিকার হলো। গ্রামের কিছু মেয়ে বউ তাকে ওখান থেকে সান্ত্বনা দিতে দিতে নিয়ে চলে গেল। আবার একটা গুঞ্জন উঠল। ওই ছেলেটাই এইবার সংবাদ নিয়ে এলো আমাদের সামনে। জ্ঞান হয়েছে হরিজেঠা, হরিজেঠা জ্ঞান হয়েছে, চোখ খুলে তাকিয়েছে শ্যামলী। সত্যি এইবার আমি কৌতূহল দমন না করতে পেরে গেলাম ওই ভিড়ের মধ্যে। দেখি লোকজনের মধ্যে একটা 18 বছরের মেয়ে, বেশ সুন্দর দেখতে। মেয়েটি শুয়ে রয়েছে, তার চোখ মুখ সর্বাঙ্গ ভিজে গিয়েছে দিঘির জলে। সে এই পাশ ওপাশ মাথা ফেরাচ্ছে। ওই ছেলেটা এবার তার দিকে হাঁটু মুড়ে বসে জিজ্ঞাসা করলো, এই শ্যামলী, এখন কেমন বোধ করছিস? আর আর ওই দিঘির পাড়ে কেন গিয়েছিলি মরতে? জানিস না, জানিস না ওখানে কেউ যায় না? সত্যেনদা, আমি ইচ্ছে করে ওইখানে যাইনি গো। আমার পুরো কথাটা তুমি শুনে দেখো। আমি একবর্ণ মিথ্যে কথা বলছি না। ওই যে বাবা আসছে, তাকেই তুমি শুধিয়ে দেখো। এই সময় মধ্যবয়সী একজন কালো বর্ণের লোক আমাদের মধ্যে এসে প্রবেশ করলো। ওনার চোখে মুখে গভীর উৎকণ্ঠা। সে মেয়ের মাথায় হাত বুলিয়ে ইষ্ট নাম করতে করতে বললেন, শ্যামলী, আয় মা, আমার সাথে বাড়ি ফিরে চল। আমি তো ভেবেছিলাম তুই মরেই গিয়েছিস। আমাকে যদি ছেলের দল খবর না দিত, তাহলে আমি তো জানতেই পারতাম না কি হয়েছিল বলতো। আমিও শুনলাম যে আমাদের গ্রামের সদন ডুবুরি নাকি তোকে উদ্ধার করতে গিয়ে মারা গিয়েছে। হ্যাঁ মদন জেঠা, আজকে তোমার মেয়ের জন্য গ্রামের একজন বউ বিধবা হলো। তোমার মেয়েকে তুমি চোখে চোখে না রাখতে পারো তো বাইরে বেরোতে নির্দেশ করো না কেন? জিজ্ঞাসা করো যে ও কেন এখানে এসেছিল। আমাদের আগে তুমি এখানকার বাসিন্দা, তাতে আবার তোমার বয়স 50-এর কম নয়। তোমার তো জানা কথা যে ওই দিঘি কতটা ভয়ঙ্কর, এর আগেও কত মানুষের প্রাণ নিয়েছে। সেই সব জেনেও তুমি মেয়েকে ওইখানে পাঠাতে পারলে? কথাটা শুনে ওই মদন ময়রা কিন্তু বিন্দুমাত্র প্রতিবাদ করল না। তার মুখ শুকনো হয়ে গেল। এই সময় দিঘির জলে আলোড়ন সৃষ্টি হলো, আর দেখলাম চোখের সামনে একটা কঙ্কাল ভেসে উঠল। সেইটা যে সদন ডুবুরির কঙ্কাল আমার বুঝতে বাকি রইল না। কিন্তু এইবার কেউ ওই পথে যেতে আর সাহসও করল না। ঘাড় কাঁধ করে ওই কঙ্কালটা আমাদের দিকেই তার শূন্য কালো চোখ নিয়ে তাকিয়ে আছে। আরেকটা কথা শুনলাম, দিনের আলো কমে আসার সাথে সাথে নাকি ওইখানকার জল আলকাতরার মতোই কালো হয়ে আসে। কিন্তু কেন কালো হয় সেটাই কারুর জানা নেই। এতক্ষণে মদন ময়রার মেয়ে কিঞ্চিত ধাতস্থ হয়েছে। সে এইবার বলে উঠল, আমার বাবার কোনো দোষ নেই সত্যেনদা। বাবা বেরোবার আগে আমি জল তোলার জন্য কলসি নিয়ে বেরিয়েছিলাম ওই চৌধুরীদের পুকুরে যাব বলে। কিন্তু যেতে গিয়ে দেখলাম আমাকে একজন ডাকছে। যে ডাকছিল তাকে আমার একদম মনে আছে। পরনে বৈধব্যের বেশবাস, আর সেই সাথেই মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল। আমি প্রথম দিকে যেতে চাইনি, কিন্তু সে আমার দিকে এগিয়ে এসে এমনভাবে তাকালো যে আমার মনে হলো আমার সারা শরীর যেন ঝিমিয়ে আসছে, বাহ্য জ্ঞান আমার চলে যাচ্ছে। আমার হাতে ধরে থাকা ওই কলসটা পড়ে গেল হাত থেকে, আর তারপর আমার আর কিছুই মনে নেই। চুল খোলা ছিল, খেয়াল ছিল না বাড়ি থেকে বেরোবার সময়। ফলে আমার যখন ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো, দেখলাম আমি নিজের অনিচ্ছা সত্ত্বেও ওই দিঘির জলে ধীরে ধীরে ডুবতে চলেছি। পুকুরে আমি আর বিধবা মহিলা দাঁড়িয়েছিলাম। সে আমাকে মাঝে মধ্যে হাতছানি দিচ্ছে, আর আমার 2 পা নেমে এগিয়ে যাচ্ছে তার কথা মতো। আমার শরীর যেন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে।
আমি যে সময় বুঝলাম যে আমার বিপদ ঘনিয়ে এসেছে আর ইতিউতি চাইলাম যখন, তখন দেখলাম যে এইটা সেই কালো দিঘি। আমি উচ্চ কণ্ঠে চিৎকার করে জলে লাফাতে শুরু করলাম, আর এও মনে হচ্ছিল যে আমার পা ধরে কেউ যেন প্রাণপণে চেষ্টা করছে জলের গভীরে টানার। ওই সময় আমার সামনে দেখতে পেলাম কতগুলো ছেলের দল দাঁড়িয়ে আছে। আমি তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠলাম, এই যে তোমরা আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি যে ডুবে যাচ্ছি, কে কোথায় আছো, আমাকে এখান থেকে উদ্ধার করো। ওই সংবাদ শুনে তারা ছুটে গেল। তারপর তো সদন ডুবুরি এসে আমাকে এখান থেকে বাঁচিয়ে তুলে নিজেই আর ফিরে আসতে পারলো না। সে আমাকে পার অবধি তুলে দিতেই আমি কোনো ক্রমে ঝোপের আড়ালে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। একটানা এই কথাগুলো বলে মেয়েটা দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। সকলের চোখ স্থির, সকলে এইবার আমার দিকে চাইল। সকলের চোখে অদ্ভুত দৃষ্টি। সত্যেন বলে ওই ছেলেটি বলে দিল, এখানে তিন গ্রাম থেকে এসেছি আর ওই জলে নাকি নামতে যাচ্ছিলাম স্নান করার জন্য। বৃদ্ধ হরি আমার দিকে এগিয়ে এসে বললেন, অনেকক্ষণ ধরেই আমি দেখছি যে আপনি এইখানে দাঁড়িয়ে আছেন। আমি কি জানতে পারি আপনি কে এবং কেন আমাদের এই গ্রামে এসে উপস্থিত হয়েছেন? আর ওই দিঘির ধারেই বা কেন স্নানের জন্য নামতে যাচ্ছিলেন? আসলে আমি এই গ্রামের কেউ নই। আমি একজন ভবঘুরে পথিক, ইষ্ট নাম করি আর পথে পথে ঘুরে বেড়াই। আমি আসলে অনেক দূর থেকে এসেছি, ফলে অনেকটা পথ হাঁটার পর ক্লান্ত হওয়ার দরুন আমি এইখানে ঢোকার মুখে যখন ওই পুষ্করিণী দেখতে পেলাম, তখন মনে হলো একটু ঠান্ডা জলে স্নানটা করে নিই, তাহলে দেহ মন দুইয়ে আমার শান্ত হবে। কিন্তু তখনই ওই সত্যেনবাবু আমাকে বাধা দিলেন। বৃদ্ধ বেশ অভিজ্ঞ দেখেই বোঝা গেল। তিনি সকলকে চলে যেতে নির্দেশ দিলেন। আমার মনের কোণে অনেক প্রশ্ন জমেছিল ওই দিঘিটাকে কেন্দ্র করে। তাই সকলে চলে যাওয়ার পর আমি অপেক্ষায় ছিলাম কখন আমি ওই বৃদ্ধর সাথে কথা বলে জানতে পারবো এই দিঘির ইতিহাসটা। তিনি আমাকে বললেন, আপনি কি সাধক মানুষ? আপনাকে দেখে কেন জানি না আমার খুব পরিচিত মনে হচ্ছে। আপনার নাম কি বলুন তো? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। সত্যি কথাই বলছেন, আমি অল্প স্বল্প তন্ত্রচর্চা করি বটে, কিন্তু আপনি জানলেন কি করে সে ব্যাপারে? লোক মুখে আমি আপনার নাম অনেক শুনেছি। তারাপুর বলে একটা ছোট্ট গ্রামে আমার মেয়ে সুরমার শ্বশুর বাড়ি। ওইখানে আমার মেয়ের নজর লেগেছিল। প্রায় মৃত্যুর মুখেই সে ঢলে পড়ছিল। সেইখান থেকে তাকে আপনি আপনার ক্ষমতা দ্বারা উদ্ধার করেছেন। আমার মেয়ে এইখানে মাসখানেক ছিল আর সর্বদা আপনারই গুণগান করত। আপনি নাকি প্রাণের ঝুঁকি নিয়ে আমার মেয়ের জীবন রক্ষা করেছিলেন। তা ঠাকুর মশাই, আপনি এইখানে আমার বাড়িতেই থাকুন না। আমি এই গ্রামের ওই দিঘির ব্যাপারে আপনার যা কৌতূহল আছে সেইটা সম্বন্ধে সব কিছুই বলবো, কিছু ভাববেন না। আমি ওই বৃদ্ধের কথায় কোনো আপত্তি করলাম না। মনে হলো কালীপুর গ্রামের যা অবস্থা তাতে আমার এইখানে থাকা খুবই দরকার। এই ভয়ঙ্কর দিঘি থেকে আমাকে এই গ্রামের মানুষদের রক্ষা করতেই হবে। আমি তাই ইতিবাচক ঘাড় নাড়লাম আর বললাম, বেশ, তো আপনি যখন বলছেন তখন আমি অবশ্যই এখানে থাকব। চলুন তবে। চলতে চলতে আমি দেখতে পেলাম দিঘির কাছে বিরাট অট্টালিকা সম একটা বাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওই বাড়িটা এতই পুরনো যে ওইখানে আর কোনো মানুষ
থাকে বলে মনে হয় না। বাড়ির কার্নিস থেকে শুরু করে পাঁচিলের অবস্থা প্রায় শোচনীয়। আমি ওই দিকে একবার তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হরিবাবু, এই বাড়িটা কার? মানে কিছু বলতে পারেন কি? এখন কি ওই বাড়িতে কেউ থাকে? হরিবাবু মুখ তুলে একবার চাইল বাড়িটার দিকে, তারপর ক্রুদ্ধ ভঙ্গিতে বলে উঠলেন, ঠাকুর মশাই, ওই বাড়ির দিকে একদম চাইবেন না। কালীপুরের আজকে যা অবস্থা সেটা শুধু ওই বাড়ির জন্য। ওইটা আসলে এই গ্রামের শেষ জমিদার উমেশ চন্দ্র চৌধুরীর। উনি ছিলেন এইখানকার শেষ এবং সব থেকে অত্যাচারী জমিদার। তিনি আমাদের কালীপুরের অধঃপতনের জন্য দায়ী। আমার বাল্যকালেই আমি দেখেছি তার অত্যাচারের বহর, ঠাকুর মশাই। এই বলে তিনি আমার আগে আগে হনহন করে এগোতে শুরু করলেন। আমি বাইরে থেকে ওই বাড়িটার দিকে চেয়ে রইলাম। বাড়িটা জনমানব শূন্যভাবে দাঁড়িয়ে আছে অনেক দিন ধরেই, আর তাকে বেষ্টন করে আছে একটা কালো ধোয়ার কুণ্ডলী। যাই হোক, দিঘির পাড় থেকে এই হরিবাবুর বাড়ির দূরত্ব কম করেও আধা ঘন্টার হাঁটা পথ। বাড়িটা দেখতে মোটের ওপর আর 4-5টা বাড়ির মতোই। ওনার অবস্থা যে গ্রামবাসীদের থেকে সচ্ছল সেটা দেখেই বুঝতে পারলাম। উনি আমাকে খুব খাতির করে নিজের বাড়িতে ঢুকতে দিলেন। আমি দেখলাম থাকার মধ্যে কেউই নেই বাড়িতে। আমি এও ভাবলাম যে তবে কি উনি একাই থাকেন। আমার চোখের ভাব দেখে উনি মৃদু হেসে বললেন, ঠাকুর মশাই, ভাববেন না যে আমি একা থাকি। আমার বাড়িতে আমার ছেলে আর স্ত্রী পুত্র 2 থাকে। হ্যাঁ, কিন্তু তারা এখন কেউই নেই, কারণ আজকে সকালেই খোকা রওনা দিয়েছে বৌমাকে নিয়ে আসতে। বৌমা অনেক দিন হলো তার বাপের বাড়ি গিয়েছে। ওইখান থেকে ফিরতে ফিরতে তাদের দেরি হবে বেশ কিছুক্ষণ। অনেকটা পথ। গরুর গাড়ি করে স্টেশন অবধি গিয়ে আবার ট্রেনের একটা ব্যাপার আছে। আচ্ছা, আপনি আমার একটা প্রশ্নের জবাব দিলেন না। ও বাড়িটা ওখানে কবে থেকে পড়ে আছে, আর ওখানে এখন আর কেউ থাকে না কেন বলতে পারেন কি? আমার ওই বাড়িটা দেখে কেমন একটা মানে অমঙ্গলজনক বোধ হলো। আপনি বলতে পারবেন ওই বাড়ির শেষ ওই জমিদারকে কেন অত্যাচারী বলা হতো, আর সে কি এমন কাজ করেছিল যার জন্য তাকে আপনি গ্রামের কলঙ্ক বলেছেন? আপনি শুনলে আপনি নিজেও ওই একই কথাই বলবেন, ঠাকুর মশাই। আমার বাবার কাছ থেকে শোনা এই কাহিনী। আমার যখন 6-7 বছর বয়স, এইটা তখনকার কাহিনী। আমার বাবা জমিদারের কর্মী রূপে কাজ করতেন। ঘুরে ঘুরে খাজনা আদায় থেকে শুরু করে কাছারি বাড়িতে গিয়ে সবকিছু দেখাশোনার ভার উনি করতেন। ওই জায়গায় আগে কোনো দিঘি ছিল না। ওইটা আসলে ছিল চাষের জমি, আর জমির মালিক ছিলেন রতন বলে এক পরিশ্রমী চাষি। সে অবশ্য জমিদার টমিদার কিছুই গ্রাহ্য করত না। একদিন সে কাজ করছে মাঠে, ওই সময় জমিদার বাবু বাইরে বেরিয়েছিলেন। দূর থেকে তার নজরে পড়ে রতনের জমিটার দিকে। তিনি এগিয়ে এসে রতনকে ডেকে সোজাসুজি বললেন, এই যে রতন, তোমার ওই জমিটা দেখে আমার বেশ পছন্দ হয়েছে। এই জমিটা তুমি আমাকে দিয়ে দাও। এই গ্রামে কোনো দিঘি নেই কাছাকাছি। আমি এই জমিটা কিনে নিয়ে এইখানে একটা মস্ত দিঘি খনন করব। তুমি এই জমিটার মালিকানা আমাকে দিয়ে দাও। জমিদারের কথা শুনে চাষি রতন রাজি না হয়ে বলে ওঠে, না জমিদার মশাই, এই জমিটা আমি কিছুতেই আপনারে দিতে পারবো নি।
এইটা আমার 3 পুরুষের আমলের জমি, আর এই জমিটাই আমার জীবন ধারণের একমাত্র পথ বাবু। আপনি আশা করি দেখতেই পাচ্ছেন খানিক দূরেই আমার মাটির বাড়িটা। সেখানেই আমার স্ত্রী আর সন্তানকে নিয়ে আমি থাকি, আর এই জমিটার থেকে উৎপন্ন ফসল বিক্রি করেই আমাদের সংসার চলে। আমার এইটুকু নিয়ে নিবেননি বাবু? আমি তাহলে ধনে প্রাণে মারা যাব। এইবার জমিদার বাবু তার উপর ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, আমাকে যদি তুমি ওই জমি না দাও, তাহলে কিন্তু তুমি জানো না আমি তোমাকে গ্রাম ছাড়া করতে পারি। তখন কিন্তু একুল ওকুল দুই যাবে। তাই বলছি, ভালো ভালো এই জমিটা দিয়ে দাও। আমি তোমাকে তার বদলে 200 মুদ্রার থলি দিচ্ছি। না জমিদার মশাই, আপনি আমারে কয়েক হাজার মুদ্রা দিলেও আমি আপনাকে জমি দিবনি। তাতে আপনার যা করার ইচ্ছা করে নিতে পারেন। আমার নামও রতন। আমি বেশি থাকতে কিছুতে এ জমি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে দেবনি। ঠাকুর মশাই, এইভাবেই কথা কাটাকাটি শুরু হলো দুইজনের মধ্যে। অবশ্য জমিদার মশাই রক্তচক্ষু করে রতনের কথাগুলো শুনছিলেন। উনি নিজের থেকে পথে খাটো কারুর সাথেই বাগবিতণ্ডায় জড়ান না। উনি ক্রুদ্ধ ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আর রতনের কথা শুনে তখনকার মতন ওই স্থান ত্যাগ করলেন। রতন দিগ্বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে সমগ্র গ্রামে তার কীর্তি হাজির করতে লাগলো। এও বলতে লাগলো জমিদারকে সে ভয় করে না, কিন্তু তার কপালে যে দুঃখ ছিল সেইটা যদি সে জানতো। তার আস্পর্ধার প্রতিশোধ দেওয়ার জন্য জমিদার মশাই রাতের অন্ধকারে সে যখন শুয়ে আছে, তখন ঘরের চালে সহস্তে আগুন লাগিয়ে দিলেন। বলছেন কি? মানে আগুন লাগার ব্যাপারটা তাহলে রতন জানতে পেরেছিল? না ঠাকুর মশাই, রাতের অন্ধকারে জমিদার মশাই আগুন দিয়েছিলেন তার বাস ভিটেতে, আর বাইরে বেরোবার পথ বন্ধ করে দিয়েছিলেন, আর তার ঘরের দরজায় শিকল তুলে দিয়েছিলেন। আগুন লাগার পর শুধু দূর দূরান্ত পর্যন্ত ভেসে আসে রতন আর তার স্ত্রী সন্তানের মরণ চিৎকার। পরদিন সকালে ওইখানে এক গাদা ছাইয়ের স্তূপ পড়েছিল, আর বেরিয়েছিল কয়েকটা ঝলসে যাওয়া মৃতদেহ। গ্রামের অনেক মানুষ সাক্ষী ছিল ঠিকই, কিন্তু কেউ জমিদারের রোষের কথা ভোলেননি। সকলের বাড়ি আছে, সংসার আছে, ওই নিয়েই বাস তাদের। কে প্রতিবাদ করে জমিদার বাবুর রোষের শিকার হতে যাবে? এরপর জমিদার বাবু ওই জমিটি দখল করলেন এবং সেই সাথেই শুরু হয়ে গেল দিঘি খননের কাজটা। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে দিঘির কাজটা শেষ হওয়ার পর যে লোকরা ওই দিঘি খনন করেছিলেন তারা রহস্যজনকভাবে মারা যায়। দিঘিতেও তাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল ঠাকুর মশাই। আর অনেকেই দেখেছে যে দিঘির ধারে সেই বিলেতি গাছটা আছে, ওইটার ধারে কালো মতো সন্ধ্যা গোছের একটা লোক দাঁড়িয়ে আছে। বুঝলাম হরিবাবু। আমি একবার আজকে ওই দিঘির ধারে গিয়ে দেখতে চাই কি আছে। সেটা আমাকে একবার দেখতে হবে, আর দরকার হলে কিছু ওই যৌগিক পদ্ধতির সাহায্য নিতে হবে আর কি। তবে আপনার ছেলে কি আজকে ফিরছে? ফিরতে ফিরতে যদি অন্ধকার নেমে আসে কি হবে? গ্রামের মধ্যে প্রবেশ পথ বলতে তো শুধু ওই একটাই পথ বলে আমি জানি। দেখলাম বৃদ্ধ কেমন থতমত খেয়ে গেল। তিনি আমার কথাটা সত্যি বুঝলেন বিবেচনা করার মতোই বটে।
উনি করুণ স্বরে আমাকে বললেন, তাহলে কি হবে ঠাকুর মশাই? ওই দিঘি দিয়ে ফিরলে যে নির্ঘাত একটা অঘটন ঘটবে, আমার ছেলে কি তাহলে ওই দিঘির জলে ডুবেই মারা যাবে? আপনি অনেক কিছু জানেন, যদি কিছু একটা করতে পারেন। হ্যাঁ, অসম্ভব নয়। আমি ওখানেই তো যাব, সমস্যা হবে না। কিন্তু আমাকে কিছু লোক দেবেন, আর তাদের হাতে একটা করে মশাল থাকবে। ওই আলোতেই আমি যা করার করব। অন্ধকারে কিছু হবে না। এই গ্রামের কিছু সাহসী ছেলেপুলেদের দরকার আমার কাজের জন্য। আছে কেউ? সে নিয়ে কিছু ভাবনা নেই ঠাকুর মশাই। আমাদের গ্রামে অনেক ছেলেই আছে যারা আপনার সাথে যাবে, কিন্তু করবেনটা কি শুনি? দেখলাম বৃদ্ধের গলায় কৌতূহল উপচে পড়ছে একেবারে। আমি ওনাকে আশ্বাস দিয়ে বললাম, না না, তেমন কিছুই নয়। শুধু আপনার ছেলে তার স্ত্রী সন্তানকে নিয়ে যাতে সুরক্ষিতভাবে ফিরে আসতে পারে সেই ব্যবস্থাটাই করব। তারপর ওই দিঘি নিয়ে আমার অনেক কিছু করারই আছে। অনেক গ্রামের মানুষই ওই দিঘির জলে প্রাণদান করেছে, কিন্তু আর নয়। আমি আপাতত গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। সেই সাথেই ওই চৌধুরীদের পুকুরে ডুব দিয়ে আপনার কাছে অন্ন সেবা নেব। বেশ ঠাকুর মশাই, আমার রান্নার মেয়ে মালতী রান্না করেই রাখবে। ঘুরে আসুন গ্রামটা, দেখুন যদি আপনার আগমনের ফলে আমাদের ভয় কিছু কমে। তাহলে আজন্ম আমি গ্রাম প্রধান হিসেবে ঋণী থাকব। আমি কথা না বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। দিনের আলোতে গ্রামখানা দেখতে দিব্যি সুন্দর মনে হচ্ছে। তোমরা তো জানোই আমি জন্মলগ্ন থেকেই গ্রামের মানুষ। সার দিয়ে গরুর দল চলে যাচ্ছে। একটা ছেলে দেখলাম আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সে আমার কাছে নিজে থেকে এসে আলাপ জমালো। আমাকে এসে বলল, আপনি তারানাথ তান্ত্রিক? শুনলাম আপনি গ্রাম প্রধানের বাড়িতে উঠেছেন। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু তোমার নাম কি ভাই? আগে আমার নাম হাবুল। আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই, ওই দিঘি সংক্রান্ত। ওই দিঘিতে আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে ঠাকুর মশাই। বলতে পারেন আমি প্রাণ নিয়ে অনেক কষ্টে ফিরে এসেছি, তবু ওই জের কাটিয়ে উঠতে আমার অনেকদিন সময় লেগে গেছিল। কি হয়েছিল তোমার সাথে? চলো চৌধুরীদের পুকুরে যেতে যেতে কথাটা শুনি। ঠাকুর মশাই, আমার বাবা জেলে, মাছ ধরেই আমাদের জীবিকা নির্বাহ হয়। ওই জন্যই আমি গিয়েছিলাম আমার এক সহচর বনমালীর সাথে মাছ ধরার জন্য। আমরা রাতের দিকে মাছ ধরি, কেউ থাকে না, সব কিছু ঠিক। শুধু শুনলাম যে বনমালী পাশের গ্রামে তার এক পরিচিতর বাড়িতে গিয়েছে, আর বলা বাহুল্য যে সে ওই দিন ফিরবে না। আমি নিজেও ভেবেছিলাম তাহলে আর মাছ ধরতে পারবো না, কিন্তু সন্ধ্যার দিকে আমার কানে ভেসে উঠল একটা ডাক। হরেন্দা, ও হরেন্দা, যাবে না মাছ ধরতে? চলো, অনেক দেরি হয়ে গিয়েছে যে। আমি তখন তন্দ্রায় অভিভূত ছিলাম, তাই বার তিনেক যখন সে আমার নাম ধরে ডাকলো, তখন আমার মনে হলো, আরে এটা তো স্পষ্ট বনমালীর গলা। সেইখানে কি করে এলো? এই তো একটু আগেই আমি গিয়েছিলাম তার বাড়িতে। তার মা তাহলে কি আমাকে মিথ্যে কথা বলল? কিন্তু কই, আমাকে তো উনি এমন ভুজুং ভাজুং বলেন না। তাহলে আমি দেখলাম সে দাঁড়িয়ে আছে একটা পেয়ারা গাছের নিচে। পরনে তার কিছুই নেই, শুধু একটা খাটো ধুতি ছাড়া। আমি জিজ্ঞাসা করলাম, এই বনমালী, তুই তো পাশের গ্রামে গিয়েছিলি, তাহলে এইখানে এলি কখন? আর তোর তো আজকে আসার কথা ছিল না। তাহলে? এই তো আমি এইমাত্র ফিরেছি। আমার আর ওখানে থাকার ইচ্ছে ছিল না, তাই জন্যই পায়ে হেঁটে ফিরে এলাম। তা এখন চলো, শুনলাম দিঘিতে অনেক মাছ খেলে বেড়াচ্ছে, ওখানে গিয়ে মাছ ধরতে হবে না? পরের পুকুরে মাছ ধরছি,
এমন সময় যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের পরিকল্পনাটাই একেবারে নষ্ট হয়ে যাবে। আমি কিছুই না বলে বনমালীর সঙ্গে চলতে শুরু করলাম। সে আমাকে চেনা পথ দিয়ে না নিয়ে গিয়ে সোজা অন্য পথে নিয়ে যাচ্ছিল, যেখানে মানুষজন খুব একটা চলে না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই বনমালী, তুই আমাকে কোন পথ দিয়ে নিয়ে যাচ্ছিস? আর তোর গা থেকে এমন আষ্টে গন্ধ বেরোচ্ছে কেন ভাই? তুই কি মাছ ধরা আমার আগে থেকেই শুরু করে দিয়ে তারপর আমাকে খবর দিয়েছিস? সে আমার কথার উত্তরে বলল, দাদা, এই পথটা আজকেই আমি আবিষ্কার করলাম। এই পথে ওই দিঘিটার কাছে যাওয়া অনেক সুবিধার, তুমি কিচ্ছু ভেবো না। আমি তোমাকে ঠিক পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আলোটা নিভিয়ে দাও। আলো থাকলে কেউ দেখে ফেলবে। তখন ঠাকুরমশাই কৃষ্ণপক্ষ চলছে, আর সেই সাথেই ওই দিন মেঘ ঘনিয়ে এসেছিল, ফলে চাঁদটা নিজেকে মেঘের মধ্যে আড়াল করেছিল। আমি বনমালীর সাথে দাঁড়ালাম একটা গাছের নিচে। কিন্তু কি আশ্চর্য লাগলো, চৌধুরীদের পুকুরে এই সময় বেশ জমজমাট থাকে, কিন্তু এইখানে তেমনটা কিচ্ছু নেই। আমাদের সাথে আরো কিছু গরিব জেলে মাছ ধরতে আসে, কিন্তু এইখানে মানুষজনের চিহ্ন মাত্র নেই। মস্ত দিঘির আনাচে কানাচে ঘুটঘুট করছে অন্ধকার, আর তার সামনেই দাঁড়িয়ে আছে বনমালী। আমি মাছ ধরার প্রস্তুতি করছিলাম, কিন্তু ওই সময় জলের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো, আর ওই জলের ভিতর থেকে কার যেন হুঙ্কার ভেসে এলো। ঠাকুরমশাই, এইবার আমার মনে হলো বনমালী যেন আমার দিকে তাকিয়েছে পিছন দিকে মুখ করে। সে আমাকে হাতছানি দিয়ে ডাকতে শুরু করলো, আর আমি মন্ত্রমুগ্ধের মতো ওই দিঘির কালো জলে অল্প অল্প করে ঢুকতে শুরু করলাম। বুক থেকে গলা, আর গলা থেকে যখন নামতে শুরু করেছি তখন একটা খিলখিলে হাসি শুনেই আমার ঘোর কেটে গেল। আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই লোকটা একটা আস্ত কঙ্কাল। সেই আমাকে নিজের জাদু বলে ওই দিঘির জলে ডুবিয়ে মারার চেষ্টা করছে। আমি সাঁতার জানতাম। তারপর আমার হুঁশ হলো যে সামনের ভগ্ন প্রায় ওই জমিদার বাড়িটা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠেছে। আমার বুক কেঁপে উঠল। আমি এবার চিৎকার করে উঠলাম আর বললাম, কেউ আমাকে এই প্রেত পুকুর থেকে উদ্ধার করো, আমি যে বাঁচতে চাই, দয়া করে কেউ উদ্ধার করো। এই বলে হরেনের চোখটা গোল গোল হয়ে উঠল। তার অন্য মনস্কতার দৃষ্টি দেখে বুঝতে পারলাম যে সে মারাত্মক ভয় পেয়েছে। সে এইবার বলে উঠল, ঠাকুরমশাই, ওই সময় আমার কথায় কেউ কোনো উত্তর না দিলেও স্পষ্ট শুনলাম একটা খোনা কণ্ঠ। সামনে দাঁড়িয়ে থাকা ওই কঙ্কালটা আমার দিকে তার জ্বলন্ত দৃষ্টি মেলে চাইল, তারপর বলল, তুই যতই চিৎকার করিস কেউ তোকে এখানে বাঁচাতে আসবে না, কেউ না। তোকে এই জলে আমি ডুবিয়ে শেষ করব। আমি দিক দিশাহীনভাবে সাঁতার কাটতে শুরু করলাম, কিন্তু আমি এক স্থানে ক্রমাগত সাঁতার কেটে যাচ্ছিলাম ঠাকুরমশাই। আর ঠিক ওই সময়ই শুনলাম দূর থেকে কেউ যেন হেঁটে আসছে এই দিক পানে। আমি আমার সব প্রকার শক্তি দিয়ে ডাকলাম, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও। ওই ব্যক্তি আমার দিকে এগিয়ে এলো। আমাকে এই স্থানে জলে হাবুডুবু খেতে দেখে সে দাঁড়িয়ে পড়ল আর আমার দিকে একটা দড়ি ছুঁড়ে দিল। অনেক কষ্টে ওই দড়ির সহযোগিতায় আমি উঠলাম পাড়ে, কিন্তু পাড়ে ওঠা মাত্রই আমার দিকে ধেয়ে এলো একটা দমকা ঠান্ডা বাতাসের ঝাপটা। আমি দাঁত কপাটি লেগে ওইখানে মূর্ছা গেলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। আচ্ছা, এইবার বুঝলাম তাহলে তোমার সাথে ওই রকম কেন হয়েছিল। আসলে তুমি ওই দিঘির কাছে গিয়ে ওই কথা ভাবছিলে যে বনমালী তোমার সাথে মাছ ধরতে গেলে ভালো হতো, আর তোমার কথা শুনতে পাই ওই দিঘির মধ্যে থাকা ওই প্রেত সেই দল ভারী করার জন্য তোমার কাছে এসেছিল।
আর তোমাকে ডুবিয়ে মারতে চাইলো। আর তুমি যাকে ওই দিন দেখেছিলে সে নিশ্চয়ই পুরুত মশাই। আমি হরিবাবুর কাছ থেকে সব শুনেছি, আর শুনে বুঝেছি যে তিনি মায়ের পুজো অর্চনা করে বেশ রাত্রি করেই নিজের বাড়ি ফেরে। রাত্রে ফেরার সময় তিনি তোমার এই কাতর ধ্বনি শুনতে পান, আর ওই শুনেই সে কাছে এগিয়ে এসে তার কাছে থাকা ওই দড়িটাই পুকুরের মন্ত্র পড়ে নেন। ফলেই তুমি তখনকার মতো প্রাণে বেঁচে যাও। নইলে তুমি ওই পুকুরেই প্রাণ দিতে, সদন ডুবুরের মতো। কিন্তু ঠাকুর মশাই, এইবার তো আমাদের বাঁচান, না হলে যে ওই জলের মধ্যে থাকা প্রেতের হাতেই সমস্ত গ্রামটা উজাড় হয়ে যাবে। শুধু আমিই নই, ওই পথ দিয়ে আসা সমস্ত মানুষকেই ওই প্রেতরা বলেছে একই কথা। প্রতি রাতেই ওইখান দিয়ে যেই আসে তারাই দেখে যে দিঘির ওই জলা জঙ্গলের মতো অংশে যেখানে একটা ঘরের কাঠামো মতো দাঁড়িয়ে আছে, শুধু ওইটা দাউ দাউ করে জ্বলছে, আর ওইখান থেকে শোনা যাচ্ছে পরিত্রাহী আর্তনাদ। একদিন আমি রাতের বেলা ফিরছি, সেই সময় ওইখান থেকে শুনলাম একটি মেয়ে কণ্ঠ। ওগো পথিক, আমরা যে আগুনে পুড়ে মারা যাচ্ছি, আমার এই কোলের সন্তানকে তুমি নিয়ে যাও, নিয়ে যাও। আপনি বললে বিশ্বাস করবেন না, এই কথা এতই জীবন্ত মনে হয়েছিল যে আমি ওইদিকে ফিরে দেখলাম, কিন্তু কেউ নেই। আগুনের একটা আলো অব্দি চোখে পড়েনি, শুধুই জলা দিঘির ধারে কাকে যেন উবু হয়ে বসে থাকতে দেখলাম। আর আর ঘুটঘুটে অন্ধকারে কিছু শেয়াল কেঁদে উঠল করুণ রবে। কথা বলতে বলতে আমরা দুইজনে চৌধুরীদের পুকুরে চলে এলাম, আর সেইখানে স্নান আর আমার গায়ত্রীর কাজ শেষ করে উঠে এলাম। আমার পাশেই হরিণ কিন্তু চলে গেল অন্য পথে। কিন্তু আমার কি মনে হলো সংকটটা আবার মাথা চাড়া দিয়ে উঠল, তাই আমি আবার নেমে গেলাম জলে। ক্রমাগত কথাগুলো বলে যাচ্ছিল তারানাথ। ওইদিকে শুনতে পারছিলাম বাইরে ঝড় ঝাপটার শব্দ। আমি উঠে গিয়ে দরজাটা বেশ ভালো করে বন্ধ করে দিলাম, আর বলাই বাহুল্য তারানাথকে জিজ্ঞেস করলাম, কিন্তু ঠাকুর মশাই, আপনি কেন চৌধুরীদের পুকুরে আবার নেমে গিয়েছিলেন? আর সেই দিনটাই কি ছিল হরিবাবুর ছেলের গ্রামে ফিরে আসার দিন? হ্যাঁ বিভূতি, আমি তন্ত্রে একটা গুপ্ত পদ্ধতি জানতাম। নেমে গেলাম সেই পুকুরের জলে, আর ওই জল থেকে এক আজলা জল তুলে সেইটা মুখের কাছে এনে একটা গুপ্ত মন্ত্র উচ্চারণ করলাম, আর ব্যাস তাতেই কাজ হলো। হাতের মধ্যে ধরে থাকা ওই জলটা ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করলো, আর আমার বুঝতে সময় লাগলো না যে বিপদ উপস্থিত। আমি দ্রুত ওইখান থেকে স্নান সেরে বাইরের দিকে অপেক্ষা করতে লাগলাম। দিঘির কাছেই একটা বট গাছ ছিল, ওই গাছের গুড়ির মধ্যে ঠেসে দিয়ে সমস্ত রাত্রি ধুনি জ্বালিয়ে কাটাবো বলেই মনস্থির করলাম। আমাকে হরিবাবু বহুবার আটকেছিলেন, বলেছিলেন, ঠাকুর মশাই, আপনি আমার ঘরেই থাকুন না। সন্ধ্যার অন্ধকারে ওইদিকে গিয়ে আপনার কোনো লাভ নেই। আমরা গ্রামের ছেলে আপনার সাথে পাঠিয়ে দেব, না হয় তখন যাবেন। আমরা সাধু সন্ত মানুষ হরিবাবু, বহুবার বহু নির্জন পরিবেশে আমাদের থাকতে হয়। আপনি ওইসব নিয়ে কিছু ভাববেন না। আপনারা চলে আসবেন খানিক পরে। আমি এখন এইখানে একটু জপ ধ্যান করব, তাই আমার পক্ষে একা থাকাটাই দরকার, বুঝলেন তো? ওই বট গাছের নিচে আমি বসলাম হরিবাবুর বাসা থেকে ফিরে আসার সময়। বট গাছটা থেকে দিঘিটা বেশ ভালোভাবেই দেখা যায়। আমার সামনে জ্বলছিল একটা ধুনি, আর ওই ধুনির ধোঁয়া অনেকটা ওপরে উঠে গিয়েছিল। আমি জপ করতে বসলাম, প্রায় 5000 বার জপ করে গিয়েছি। এই সময় শুনলাম দূর থেকে একটা গরুর ডাক। আমি সজাগ হলাম আর চোখের পাতা খুলে দিলাম। অন্ধকার জমাট বন্ধ হয়ে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে সবকিছু অন্ধকার অভ্যস্ত চোখে। দেখলাম অনেকটা কাছে চলে এসেছে ওই গরুর গাড়িটা। তাতে লটবহর নিয়ে একই ছয়ের তলায় বসে আছে একজন পুরুষ আর একজন মহিলা। আমি তাদের কথাগুলো স্পষ্ট শুনতে পারছিলাম।
হরিবাবুর ছেলে ভয়ে ভয়ে গলায় বলছে গাড়োয়ানকে। সাবধান গাড়োয়ান, ওই যে দিঘিটা দেখা যাচ্ছে ওদিকেই ভয়, আশেপাশে কেউ নেই। জানোই তো কতটা বদলাম। এ কি গাড়ি থেমে গেল কেন? বাবু, ওই দিঘিটার জলটা কি নড়ে উঠল? গরুগুলো যে ভয় পেয়েছে, এবার কি হবে? দেখলাম গরুগুলো সত্যি ওই নিশুতি রাত্রের পরিবেশকে খান খান করে দিয়ে হাম্বা ডাকে সমগ্র চরাচর মুখরিত করে দিতে লাগলো। আমার মন জপে একাগ্র করার চেষ্টা করছি, এদিকে জল থেকে একটা কঙ্কাল উঠে আসছে। সে এবার নাকি সুরে বলে উঠল, কই যাবি এখান থেকে? কেউ যাবি? তোদের ঘাড় মটকে ঘেঁষে ঝুলিয়ে রাখবো, তারপর মজা কেমন লাগে দেখবি। যতই চিৎকার কর, কেউ আসবে না। নির্জন পরিবেশে তোদের উদ্ধার করতে কেউ আসবে না। সকলেই যখন ওই কথা শুনে ভয়ে একেবারে জড়সড়, তখন আমি আমার আসন থেকে উঠে দাঁড়ালাম। আমার মাথার ওপর থাকা শুকনো ডালটা এক টানে দিলাম ভেঙে। এই শব্দ শুনে ঝোপের আনাচে কানাচে লুকিয়ে থাকা সব ছেলেরা বেরিয়ে এলো, আর প্রত্যেকের হাতেই ছিল জ্বলন্ত মশাল। আগুন দেখলে ভূতে ভয় তো পাবেই। আমি তাদের উদ্দেশ্যে বললাম, এই যে তোমরা আগুন নিয়ে এই গরুর গাড়িটা ঘিরে ফেলো, আর আমি আছি। ওই প্রেত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমি মন্ত্র পড়ে দেব। আর এই যে তোমরা মশালটা আমার এই ধনের আগুন থেকে চালিয়ে নাও, আর তুমি দাঁড়াও ওখানে। বলেই আমার নির্দেশে একটা বছর 18 ছেলে দাঁড়িয়ে পড়লো আমার একেবারে সামনে। আমি আমার ধনের আগুন থেকে তার মশাল জ্বালিয়ে দিলাম, আর নিজের উপবিত তার মাথার ওপর রেখে মন্ত্র পাঠ করলাম। কানে কানে সেই মন্ত্র বার 3 বেশি বলেও দিলাম। মন্ত্রের প্রভাবে এই ছেলেটা একেবারে টান টান হয়ে খাড়া হয়ে গেল। এইবার ওই ছেলের দল মশাল হাতে দৌড় মারল হৈ হৈ করে শব্দ। ওদের মধ্যে একজন বলে উঠল যে, তোমার ওইখানে দাঁড়াও, আমরা আসছি। ওই প্রেত কিছুই করতে পারবে না। ওদের পায়ের শব্দ শুনে আর আলো রোশনায় দেখে ঝপাং করে জলে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। আর আমি যখন ওইখানে পৌঁছালাম, তখন দেখলাম দিঘির ঘাটের কাছে ফোঁটা ফোঁটা রক্ত লেগে। হরিবাবুর ছেলে ভীত কণ্ঠে বলে উঠলেন, ঠাকুর মশাই, এখনো নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমরা যে প্রাণে বেঁচে ফিরেছি, এটাই অবিশ্বাস্য মনে হচ্ছে। দলের মধ্যে দাঁড়িয়ে ছিল হরেন। সে এইবার উচ্চ কণ্ঠে বলে উঠল, আরে তোমার আসার কথা ঠাকুরমশাই জেনে গিয়েছিলেন অনেক আগেই। তিনি আমাদের বলে দিয়েছিলেন মশালের আলো দিয়ে দাঁড়িয়ে থাকতে, না হলে আজকে তোমার বাঁচা আর হতো না যতনদা। তাই নাকি? কই, ইনি যে আমাদের গ্রামে এসেছেন আমার তো জানা ছিল না। আমি অবশ্য চলে গিয়েছিলাম নিজের শ্বশুর বাড়ি। আমি হরিবাবুর ছেলের পানে চুপ করে তাকিয়েছিলাম। খানিক পরেই আমি বললাম যে, শোনো, তোমরা যাও, আমার কাছে যতন আপাতত থাক। আমার যতনকে নিয়ে এখানে কথা বলার দরকার আছে। আর তোমরা যতনের স্ত্রী আর সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যাও। আর এইদিকে শোনো যতন, তোমার সাথে আমার গুপ্ত কিছু কথা রয়েছে। তুমি আমাকে একটা চিতল মাছ ধরে দেবে। এই মাছ নিয়ে কালকে গভীর রাত্রে আমি আমার ওই ইষ্টদেবী ভৈরবকে নৈবেদ্য দেব। তোমার অবশ্য সাথে থাকার দরকার আছে। দেখলাম হরিবাবুর ছেলের মুখটা কেমন যেন পানসে হয়ে গেল। সে আমতা আমতা করে বলে উঠল, আমি ঠাকুর মশাই? আমি? কেন? আমাকে দিয়ে কি হবে? আমি যে এইখানকার একজন সাধারণ জেলে, পাড়ার মাছ ধরি, আর তাতেই আমার জীবন চলে। আমার দ্বারা কি এই মন্ত্রতন্ত্র কিছু হবে? আলবাত হবে। তুমি চাও তো তোমার বাড়ির সকলে ঠিক থাকুক? হ্যাঁ ঠাকুর মশাই, খুব চাই। কিন্তু
কিন্তু আমাকে একটা কথা বলুন তো, এতগুলো লোকের মধ্যে শুধুমাত্র আমিই কেন? কারণ তোমার নিজের কাঁধের দিকে তাকালেই দেখতে পাবে, আমাকে কিছু বলতে লাগবে না। এই বলে যতন এইবার নিজের কাঁধের দিকে চাইল, আর যেই হাত কে উঠল, সে বলে উঠল, একই আমার কাঁধে কার নখের দাগ এসে লাগলো? এইটা কিছুই নয়, এর থেকেও খারাপ পরিণতি অপেক্ষা করছে তোমার জন্য। তোমাকে আমি এই কঙ্কালের হাত থেকে রক্ষা করছি। আসলে ওইটা কার কঙ্কাল জানো? কার ঠাকুর মশাই? আর তার সাথেই বা আমার কিসের শত্রুতা? ওই কঙ্কাল হলো ওই দিঘি যে জমির ওপর নির্মিত, তার মালিকের। সে এইবার গ্রামের মানুষের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। সে চায় এইবার সকলকে হত্যা করতে, গ্রামকে শ্মশানে রূপান্তরিত করতে। শুধু তাই নয়, আমি যে তোমাকে মন্ত্র বলে রক্ষা করেছি সেইটা ওই কঙ্কাল সহ্য করতে পারছিল না। তাই যদি তুমি কালকে আমার সাথে আমার ওই আয়োজিত ক্রিয়াতে অংশগ্রহণ না করো, তাহলে কিন্তু তোমার প্রাণ সংশয় হবে। এইটা একেবারে দৃঢ় সত্যি। সে এইবার অধৈর্য হয়ে বলে উঠল, কালকে তাহলে আপনাকে কখন মাছ এনে দেবো বলুন? আমি এই বট গাছেই বসে অপেক্ষা করব। তুমি আমার কাছে কালকে মাছ ধরেই চলে আসবে। আর শোনো, ওই দিঘির কাছেই আমি আমার ওই উপাচার সামগ্রী নিয়ে বসে থাকবো। ওখানেই তোমাকে সমগ্র সন্ধ্যে থেকে ক্রিয়া চলাকালীন থাকতে হবে। তুমি ভয় পাবে না তো? আমি প্রাণের তোয়াক্কা করি না ঠাকুর মশাই। ভয় শুধু আমার পরিবার নিয়ে। আমার এক ছেলে আর আমার আরেক সন্তান আমার স্ত্রীর গর্ভে এখন। তাদের যদি কিছু হয়ে যায়, তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি কালকে সকালেই চিতল মাছটা আপনার কাছে এনে দেব। আর কিছু দরকার আছে? দরকার ছিল, হ্যাঁ, আর একটা শাড়ি, নতুন ভাঁজ না খোলা শাড়ি। ওটা হলেই তোমার দিক থেকে দেওয়া সব কিছুই হয়ে যেত। তেমনটা অসুবিধা নেই। আমাদের গ্রামের একটি বস্ত্রের গাঁটরি নিয়ে বসে একজন ভদ্রলোক, তিনি আমাকে অবশ্যই একটা শাড়ি দেবেন। আচ্ছা, তাহলে এক দামে কিনে নাও। আর চেষ্টা করবে একটু খাঁটি মধু যদি পাও। সর্ষে ফুলের মধু বিশেষ উপকারী, বুঝলে কি না? বেশ ঠাকুর মশাই, তাহলে আমি যাই। আমার এখন গেলে কোনো প্রাণের ভয় নেই তো? দাঁড়াও একবার, আমি একটা কাজ করে দিই, তাহলে তোমার আর আজকের মতো ভয় থাকবে না। কি করলেন ঠাকুরমশাই আপনি? প্রশ্ন করে উঠল কিশোরী। তারনাথের সিগারেট শেষ হয়ে গিয়েছিল, আর উনি গল্প বলার প্রতি এমনই মগ্ন ছিলেন যে দ্বিতীয় দফায় সিগারেট যে উনি ধরাবেন সেই কথা উনার আর মনে ছিল না। কিশোরীর প্রশ্ন শুনে উনি বললেন, বলছি তার আগে একটা সিগারেট দাও দেখি। সিগারেট ধরিয়ে উনি আবার বলতে শুরু করলেন, আমি বুঝতে পেরেছিলাম যে উনি আর কোনোভাবেই নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না। আমার যদি খানিক ভুল হয় তাহলেই সব শেষ। তাই আমি যতনের বড় আঙুলের গোড়ার দিকটা খানিকটা কেটে দিতেই সেইখান থেকে রক্ত বেরিয়ে এলো। আর ওই রক্তধারা মাটিতে পড়া মাত্র দিঘির জলটা লাফিয়ে উঠল, যেন ঠিক যেমন পাথর ফেললে হয় আর কি। জবটা সারা রাত্রি শেষ করেছি, প্রায় তখন থেকে ঘন্টা 3। আর আমার ওই দিন 52,000 জব যেই মাত্র শেষ হলো, শুনলাম আমার কানে কানে কেউ কথা বলছে খুব মৃদুভাবে। সে বলছে, এই যে তারানাথ, তোমার জব পূর্ণ হয়েছে, এইবার তোমার জয় নিশ্চয়। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথেই আছে। কিছু ভেবো না, তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না। ভৈরব বাবা তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। আর এই গ্রামের বিপদ কাটিয়ে দেওয়ার পর আমি তোমার সাথে চিন্ময়পুর গ্রামের শ্মশানে দেখা করব। জপে এতই মগ্ন ছিলাম যে প্রথমটা খেয়াল করিনি, কিন্তু এইবার মনে হলো এই কণ্ঠ আমার আগেও শোনা। আমি চোখ খুলে দেখি যে
আপনা আপনি ধনির আগুনটা বেশ ঠেলে উঠেছে, আর পাশাপাশি কোনো অশুভ ইঙ্গিত নেই, সব যেন শুভ। আমার মনে প্রশান্তির ভাব বিরাজ করছে। উঠে পড়লাম ওই দিন। তারপর অনেক রাত্রে গিয়ে আমি হরিবাবুর বাড়িতে এসে শুয়ে পড়লাম। কিন্তু রাত্রে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম যে ওই দিঘি থেকে সেই কঙ্কালটা আমাকে শাসিয়ে বলছে, তারানাথ, তুই এই গ্রামবাসীকে কোনোদিন আমার কবল থেকে উদ্ধার করতে পারবি না, কোনোদিন নয়। তুই জানিস না তুই কার পাল্লায় পড়েছিস? এই দিঘিটা খনন করেছিল সেই জমিদার বাবু। আমার পরিবার মারা গেছে আগুনে পুড়ে। এবার এই গ্রাম জ্বলবে, দাও দাও করে জ্বলবে। স্বপ্নের মধ্যেই আমি দেখতে পেলাম যে ওই কঙ্কাল আমার দিকে তার হাতখানা বাড়িয়ে দিচ্ছে। আমার গলা লক্ষ্য করে পেছনে কতগুলো হাত উঁচিয়ে আছে, ওই হাতগুলোতে রক্ত লেগে রয়েছে। আমি এপাশ ওপাশ করতে লাগলাম। তারপর এক সময় ঘুমটা ভেঙে গেল আর আমি উঠে পড়লাম। দেখলাম যে আমি ঘামে একেবারে ভিজে নিয়ে উঠেছি, গলা তেষ্টায় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। বাতাস ঢুকছিল পিছনের জানালা দিয়ে, হালকা জ্যোৎস্না উঠেছে, কিন্তু আমার যেন ভয় হলো, তাই আর পিছনের দিকে ফিরে চাইলাম না। দূর থেকে ভেসে আসছিল কতগুলো শিয়ালের ডাক। ওই ডাক শুনে আমার মনে আবার ওই অমঙ্গলের ছায়াটা ঘনিয়ে এলো। ভাবলাম যে গুরু যখন বলে দিয়েছেন তখন আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। এই কথা ঠিক, কিন্তু লক্ষণগুলো ঠিক নয়। আমাকে কালকেই কিছু না কিছু করতে হবে। পরদিন সকালের ঘুম থেকে উঠে আমার সাথে যতনের দেখা হলো। যতন মুখখানা শুকনো করে আমার দিকে তাকিয়ে থেকে বলল, ঠাকুর মশাই, আমি কালকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমার মনে হয় আমি আর বেশি দিন নেই। আমাকে যে করেই হোক আপনি এবার উদ্ধার করুন। আমার যে খুব ভয় করছে। কালকে আমাকে একটা কঙ্কাল মাছ ধরা সম্বন্ধে বলে দিয়েছে যে আমি যদি মাছ ধরতে যাই তাহলে সে আমাকে শেষ করে দেবে, আর তার কুপ্রভাব নেমে আসবে আমার পরিবারের ওপর। কালকের সমস্ত কথা আমার স্ত্রী সুমিতাকে জানাবার পর সে ভীষণ ভয় পেয়ে আছে, আর বাবা যথেষ্ট অমত করছে আমাকে আপনার সাথে এই ক্রিয়াতে অংশগ্রহণ করতে। তোমার কোনো ভাবনা নেই? চৌধুরীদের পুকুর থেকে তুমি আমার জন্য ওই মাছ আমার সামনেই ধরবে। আমি থাকতে তোমার প্রথম কথা যেমন ভয় নেই, তেমনি এই দিনের আলোতে কোনো শক্তি তোমার কোনো প্রকারই ক্ষতি করতে পারবে না। যদি তোমার ক্ষতি ওই কঙ্কালের করাই হতো তাহলে সে তোমাকে গতকাল রাতেই শেষ করে দিত। তুমি আমার সাথে জাল নিয়ে চলো। পুকুরের যে কোনো একটা প্রান্ত থেকে মাছ ধরলে হবে না, ওই মাছ ধরতে হবে উত্তর পশ্চিম দিক থেকে। অগত্যায় ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার সাথে গেল যতন। চৌধুরীদের পুকুর নামে পুকুর হলেও আয়তন প্রায় দিঘির সমান। এই প্রান্ত থেকে ওই প্রান্ত কিছুই দেখা যায় না। পরে বুঝতে পারছো আমার পক্ষে দিক নির্ণয় করা খুব কঠিন হচ্ছিল। তাই আমি করলাম কি, একটা পাট কাঠিকে মাঝখান থেকে চিরে ওইটা দুই দিকে ফেলে দিলাম, আর আমি দিক খুঁজে পেলাম। পুকুরের ডান দিকে একটা কৃষ্ণচূড়া গাছ, একটা লোক দাঁড়িয়েছিল। আমরা তার সাথে চোখাচোখি হতেই সে মিলিয়ে গেল, আর আমার মনে মনে কেউ যেন বলে উঠল, ওখানেই তোমাকে যেতে হবে। একটা ছোট্ট নৌকা বাঁধা ছিল ঘাটের কাছে। আমি আর যতন ওখানেই গেলাম, আর সে একবার জয় মা কালী বলে জলের মধ্যে জালাটা ফেলে দিল। ব্যাস, একবারেই মাছ ধরা পড়ল। আমি উল্লসিত হয়ে বলে উঠলাম, এই যে যতন, তোমার কপাল সত্যিই খুব ভালো। প্রথমবারই একেবারে জ্যান্ত শীতল মাছ ধরতে পেরেছো তুমি। তোমার পক্ষে যে এইটা সম্ভব হয়েছে এটাই বড় কথা।
এবার মাছটা এখানে রেখে তোমাকে যেইগুলো এনে দিতে বললাম সেইগুলো এনে দাও। ওই প্রেত পুকুর কলুষ মুক্ত হবে। সন্ধ্যার দিকে সে ফিরে এলো আমার কাছে। তার হাতে লাল রঙের একটা শাড়ি আর সেই সাথেই একটা শিশি। আমি ওইগুলো তার হাতে নিয়ে আগুনের সামনে একটা কলা পাতার পাশেই রাখলাম। জিনিসগুলো হু হু করে বাতাস দিচ্ছিল। আমি স্পষ্ট উপস্থিতি পাচ্ছিলাম কিছু দেহ বিমুক্ত আত্মার। এইবার যে ওই আত্মাগুলো আমার কাজে বাধা দেবে সেইটা আমি খুব ভালোভাবেই জানি। আমি একটা মাটির সরাতে কিছুটা সর্ষে ফুলের মধু রাখলাম আর একটা জবা ফুল দিয়ে আমার আশেপাশে ছড়িয়ে দিলাম। আর ছিটিয়ে দেওয়ার পরে আমি দিঘির জলে ওই ফুলটা নিক্ষেপ করলাম একটা বীজ মন্ত্র পড়তে পড়তে। বললে বিশ্বাস করবে না, যেই না ওই ফুলটা ফেলেছি কালো দিঘির জলে অমনি জলাটা ঢেউ খেলে উঠল। আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। জলের ভিতর থেকে ভেসে আসছিল কতগুলো মানুষের কণ্ঠস্বর। আমি এইবার ওই মাছ আর শাড়িটা আমার ইষ্টদেবী আর সেই সাথে ইষ্টদেবীর ভৈরবকে নিবেদন করলাম আর ওই কঙ্কালকে ডাকতে শুরু করলাম। কিন্তু জপ চলাকালীন ওই কঙ্কাল এইবার আমার সামনে উপস্থিত হলো। সে আমাকে হুঙ্কার দিয়ে বলে উঠল, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, এই ক্রিয়া বন্ধ কর, নইলে কিন্তু ঘাড় মটকে দেব। আমাকে মেরে ফেলেছিল ওই জমিদার, তাই আমি শান্তি পাচ্ছি না। ঠাকুর মশাই, ও যে এগিয়ে আসছে আমার দিকে। মৃত কণ্ঠে বলে ওঠে যত। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, কিছু ভয় নেই, ওই কঙ্কালের সাধ্য নেই যে তোমাকে পরাস্ত করে। তুমি শুধু আমার পাশে পাশে থাকো, ব্যাপারটা লক্ষ্য করো। কঙ্কালের উদ্দেশ্যে আমি বলে উঠলাম, তুমি যেই হও না কেন তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, আমি তোমার শান্তির ব্যবস্থা করে দেব। আর শুধু তাই নয়, জমিদার বাবু লোভ করেছিলেন, তুমি তার বংশ লোভ করেছো, তোমার প্রতিশোধ তুমি নিয়েছো। কিন্তু এইবার থামো, এইবার যদি না থামো তাহলে কিন্তু আমার করা ক্রিয়াতে তুমি জন্ম জন্ম ধরে এই প্রেত জনিতেই থাকবে। কঙ্কাল বলে উঠল, চলেই তো যেতে চাই, কিন্তু যেতে পারছি না। মাটির নিচে আমার একটা হাড় এখনো মেশেনি। ওইটা যদি আগুনে দিয়ে আমার নামে শান্তি মন্ত্র পড়া হয় তাহলে আমি অনায়াসেই চলে যাব। কিন্তু এই দিঘি আমি কাউকে ভোগ করতে দেব না। আমি চলে যাওয়ার পর এখানকার জল শুকিয়ে যাবে। ঠিক আছে, ওই হার আমি তোমার সাথে খুঁজে এনে ওইটা চিতায় দাহ করে তোমার পরিবারের নামে মন্ত্র পড়ে দেব। ওই দিন আমি ওই কঙ্কালের দেখানো পথ ধরে চলে গিয়েছিলাম ওইখানে। মাটি খুঁড়ে খুঁজে পেয়েছিলাম মাথার খুলি। ওইটার মধ্যে কেউ যেন লাল রঙের সিঁদুর লেপে দিয়েছে। তার মানে জমিদার এমনি এমনি ওই দিঘি খনন করতে চায়নি, নিশ্চয়ই কোনো অভিসন্ধি ছিল বলেই তিনি এই কাজ করেছিলেন। ওই অভিসন্ধির কথা আপনি কি করে জানতে পেরেছিলেন? না বিভূতি, সেইটা আর জানতে পারিনি। কিন্তু ওই কঙ্কালের মাথার খুলিটাকে আমি একটা চেলা কাঠ দিয়ে 2 ভাগে ভাগ করে দিয়েছিলাম আর তারপর নিজের কাজযোগ্য সম্পূর্ণ করলাম। দিঘির পাশে পাশে সর্ষে ফুলের মধু বেশ খানিকটা করে ছিটিয়েও দিলাম। আমি যখন ক্রিয়া সম্পূর্ণ করলাম তখন দেখি যে যতন আমার দিকে কেমনভাবে তাকিয়ে রয়েছে। সে বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে বলেছিল, ঠাকুর মশাই, তাহলে কি আমাদের গ্রাম এবার মুক্ত হলো? আমাদের গ্রাম কি মুক্ত হলো ওই প্রেতের হাত থেকে? যতন, এই গ্রাম মুক্ত, আর কোনোদিন কোনো উপদ্রব হবে না। তারপর আমি সকালের দিকে শ্মশানে গিয়ে কিছু শ্মশান বন্ধুদের সাথে ওই 2 ভাগ করা কঙ্কালের মাথাটা দাহ করে বাড়ি ফিরে আসি। গল্প বলা শেষ করেই তারানাথ থামলেন আর একটা সিগারেট ধরালেন। মনে একটা তৃপ্তির ভাব বিরাজ করছে ওনার। আমরা শুনেই যাচ্ছিলাম, হুঁশ ছিল না কোনো দিকে। মৌনতা ভঙ্গ করল কিশোরী সেন। সে আমাকে বলল,
বাবা বিভূতি, এই কত বেলা হয়ে গেল, ঘন্টা 2 অতিক্রম হয়ে গেল। এইবার বাড়ি ফিরতে হবে। কোনো কথাই আমার কানে ঢুকছিল না। আমি শুধু চেয়েছিলাম তারানাথের চোখের দিকে। তিনি এইবার উঠে দাঁড়ালেন আর শুধু বললেন, লোভ এমন একটা জিনিস যে সেই লোভে মানুষ অন্ধ হয়ে নিজের সর্বনাশ ডেকে আনে। এই কথা যেমন ঠিক, তেমনি ওই লোভের দ্বারা প্রাপ্ত জিনিস মানুষ ভোগ করতে পারে না, তার বিনাশ বয়ে আনে। এর জন্য প্রবাদ আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প প্রেত পুকুরের আতঙ্ক। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে কি লাইক করবেন, এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।